ইন্ডিয়ান শিবানন্দ খান, সে ইংল্যান্ডে আর্লি 90s থেকে পড়াশোনা করতে যেয়ে সেইখানে সমকামী সংগঠন গড়ে তোলে, সমকামী অধিকার আন্দোলনের। সেই শিবানন্দ খান বাংলাদেশে আসছিল 1996-এ, যে সমকামী অধিকার কায়েমের জন্য। পর্নোগ্রাফি থেকে টার্ন নেয় হচ্ছে সমকামিতা। এই কারণে পর্নোগ্রাফি একটা বিস্তৃত জিনিস, কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয় তাদের মধ্যে উভয়কামিতার টেন্ডেন্সি চলে আসে। LGBTQ এর মধ্যে যে ট্রান্সজেন্ডার, লিঙ্গ বৈচিত্র্য, এইটা হচ্ছে সমকামিতা চরমপন্থী ভাষ্য। এইটাই আমাদের দেশে প্রমোট করা হচ্ছে। যে কোনো কর্পোরেট ইন্ডাস্ট্রি অফিসে তাদেরকে বৈষম্য করা যাবে না, যে জেন্ডার আইডেন্টিটি। কারণ এখন জেন্ডার আইডেন্টিটি হলো সমকামিতাবাদ, ট্রান্সজেন্ডারবাদ। একজন পুরুষ সে নারীর বেশভূষা নিয়ে অফিসে আসলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাংলাদেশে সমকামিতার হার ক্রমবর্ধমান বলে ধারণা করা হয়। এই বিশেষ জীবনধারার বিস্তার বা সূচনা ঠিক কিভাবে হলো, এর জেনেসিস বা ঐতিহাসিক বিবর্তন সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। বিশেষ করে এনজিও বা বিভিন্ন সংস্থার প্রাথমিক ভূমিকা এক্ষেত্রে কতটুকু? তো যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে সমকামিতা সামাজিকভাবে গোপনে আসলে ছিল কম বেশি। তো বাংলাদেশে যেই জিনিসটা জনপরিসরে আসছে, আসলে জনপরিসরে আসার একটা দীর্ঘ ইতিহাস আছে। তো একসময় তারা গোপনে বা ইয়াহু গ্রুপ মেইলে যোগাযোগ করত সেই, কিন্তু যে বাংলাদেশে আসলে যে সমকামী একটা হচ্ছে সমকামী আচরণ, যারা অনেকে গোপনে এই কাজগুলো করে, কিন্তু আবার এটাকে মনে করে যে এটা ঠিকও না, মানে এটা একটা গোপন জিনিস। আর যেটা জনপরিসরে আসছে হচ্ছে অধিকারের বয়ানে, যে এটা আমারও অধিকার। তো সেইটা আসলে শুরু হয়েছে আর্লি 90s-এর দিকে, যে এটা এক ইন্ডিয়ান আছে শিবানন্দ খান, সে ইংল্যান্ডে পড়াশোনা করতে যেয়ে 90s-এর দিকে, আর্লি 90s-এর দিকে পড়াশোনা করতে যেয়ে সেইখানে সমকামী সংগঠন গড়ে তোলে, সমকামী অধিকার আন্দোলনের। তো সেই শিবানন্দ খান বাংলাদেশে আসছিল 1996-এ, যে সমকামী অধিকার কায়েমের জন্য। তো বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে, যেমন HIV-র ব্যানারে নেটওয়ার্ক তৈরি করে, এবং এই নেটওয়ার্কের জন্য বাংলাদেশে আসছে যে তারা সামাজিকভাবে বৈষম্যের শিকার। এই এই রিসার্চ, এই ডাটা সংরক্ষণ করার জন্য তারা কাজ শুরু করে। তখন জগন্নাথ কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় কলেজের যে একজন স্টুডেন্ট, সে হচ্ছে সালেহ আহমেদ, যে বন্ধু সোশ্যালের প্রতিষ্ঠাতা, সে ওই প্রজেক্টে কাজ করে, এবং তার মাধ্যমেই আসলে বন্ধু সোশ্যাল যে এনজিও করে তোলে, যেটা হলো সমকামী অধিকার নিয়ে কাজ করে প্রথম এনজিও বাংলাদেশে। কিন্তু তারা অন্য নামে আসছে, যেহেতু বাংলাদেশে সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি বা কৌমিলতা এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়, সেই কারণে তারা অন্য নামে আসছে, ম্যান সেক্স উইথ ম্যান, MSM। তো এই আঙ্গিকে তারা আসছে, এবং ওই সময় HIV যেহেতু স্প্রেড করলো বাংলাদেশে 1989-এ প্রথম রোগী ধরা পড়ে, তারপর সারা ওয়ার্ল্ডে যে HIV-র যে ইস্যুটা আসলে যতটুকু যেভাবে স্প্রেড করা হয়েছে তার চেয়ে আসলে এটা এই HIV ইস্যুটাকে ব্যবহার করেছে সমকামিতা। এটা তাদের উইকনেস ছিল, তারা এটা স্ট্রেংথে কনভার্ট করেছে, এবং এর মাধ্যমে সারা ওয়ার্ল্ডে নেটওয়ার্ক তৈরি করছে। সেই আঙ্গিকে বলছে যে HIV প্রতিরোধ করতে হবে, এজন্য তাদের HIV যেহেতু সমকামীদের রোগ, তাহলে সমকামীদের নেটওয়ার্ক বানাইতে হবে। তো সারা ওয়ার্ল্ডের ফান্ডিং আসছে, সেই হিসাবে এই যে শিবানন্দ খানারা তারা এনজিও তৈরি করেছে, এবং যখন বাংলাদেশের যে ন্যাশনাল HIV কমিটি তৈরি করা হলো, সেইখানে তাকে এই কমিটির কোর মেম্বার হিসেবে তাকে ইনক্লুড করার জন্য লবিং হয়েছে। 1997-এ সে রেজিস্ট্রেশন এসে 1 বছরের মধ্যেই একটা ভুইপুর কোম্পানি ন্যাশনাল মানে টেকনিক্যাল কমিটির
মেম্বার হয়ে গেছে, এবং সেই ওই কমিটিতে ঢুকে এর জন্য লবিং করেছে জাতিসংঘ, ইউএনএইড আর বিভিন্ন সংস্থা। তো তার মাধ্যমে তারা ঢুকেছে, এবং এর সাথে যোগ দিয়েছে ICTTRB 1997 থেকে HIV প্রতিরোধের ব্যানারে। তো তারা কাজ শুরু করে। তো এই অবস্থায় তারা ম্যান সেক্স উইথ ম্যান বা HIV এর ব্যানারে কাজ করত, কিন্তু এটাকে আরও জনপরিসরে আনার জন্য অধিকার হিসেবে প্রথম সামনে আগে আসে ব্র্যাক এনজিও। স্পেসিফিক্যালি এখন ব্র্যাক যেহেতু একটা বড় এনজিও, এবং ব্র্যাক আসলে কাজ শুরু করছেন 1994 থেকেই, যখন জাতিসংঘের একটা ছিল যে জনসংখ্যা পৃথিবীতে বেড়ে যাচ্ছে, জনসংখ্যা কমাইতে হবে, পরিবার পরিকল্পনার যে ছিল, ওইটা চেঞ্জ হয়ে 1994-এ কায়রোতে মিটিং হয়। সেই মিটিংয়ে আসলে হয় যে রিপ্রোডাক্টিভ রাইটস, তার রিপ্রোডাক্টিভ রাইটস এর ভিতরে ছিল আসলে সমকামী অধিকারও ছিল। তো ওই সময় থেকে ব্র্যাক যৌন শিক্ষা নিয়ে কাজ শুরু করছে 1994-95 থেকে, এবং তারা যে যৌন শিক্ষা প্যানেলে কাজ করতো, করে করে তারা ডাটা জেনারেট করছে, এবং তারা অফিসিয়ালি এটা অধিকার, সমকামী অধিকার, তখন ইংল্যান্ডে কেবল সমকামী লিগ্যাল হয়েছে, সমকামিতা 2003, 2004-এ হচ্ছে আমেরিকা। সেই সময়ে এই যে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা 2004, 2005 থেকে তারা এই যে 2002 হলো ব্র্যাক, তারপর 2004 সালে হচ্ছে ব্র্যাক পাবলিক স্কুল, জেমস বি গ্র্যান্ড পাবলিক স্কুল। এটার মেইন ফোকাস ছিল সমকামী অধিকার কায়েম করা। তো এবং এইটা নিয়ে তারা 2005 সালে হলো, এবং এটার প্রথম প্রজেক্টটি হচ্ছে রিয়েলাইজিং রাইটস প্রজেক্ট, যার মধ্যে ছিল সমকামিতা অধিকার। এবং 2007 সালে তারা প্রথম ঘোষণা করলো যে সমকামীদের অধিকার দিতে হবে জনপরিসরে। তখন তত্ত্বাবধায়ক সরকার আমল ছিল। সেই আমলে যেহেতু একটা পলিটিক্যালি ভ্যাকুয়াম ছিল, এবং যত সুশীল সমাজ এনজিওদের সরকার ছিল, তো ওই সময়ে তারা ক্রিটিক্যাল কাজটা করেছে, জনপরিসরে ঘোষণা করেছে একটা আন্তর্জাতিক সেমিনার করে। যেমন 2024 সালে ইউনুস গভর্নমেন্ট যেমন আরেকটা স্টেজে নিয়ে গেছে, ওইটা ছিল প্রথম স্টেজ 2007 সালের তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময়। ওই সময় যখন ব্র্যাক ঘোষণা দিল যে তারা সমকামী অধিকার চায়, এই জন্য যারা অনলাইনে গ্রুপগুলো তারা ইন্সপায়ার্ড হলো। ভয়েস অফ বাংলাদেশ, বিভিন্ন ধরনের যারা গোপনে চালাতো, তারা প্রকাশ্যে আসা শুরু করলো 2008 সাল থেকে প্রথম প্রোগ্রাম। তারপর আস্তে আস্তে ব্র্যাক এদেরকে নিয়ে মিটিং করেছে অনেক, এবং তাদের যে অধিকারের বয়ান, তারা কিভাবে কথা বলবে, এবং বিভিন্ন রিসার্চে ইনভলভ করেছে, এবং তাদেরকে এম্পাওয়ার করেছে 2007 সালের পর থেকে। এবং ইন্টারেস্টিংলি এরা যখন ছেলেদেরকে নিয়ে আসলো, গিয়ে যারা আছে মেন সেক্স উইথ ম্যান, যে আরেকটা টার্ম যেটা মানে গে, পুরুষ সমকামী, মেয়ে সমকামীর সংখ্যা কম, এবং এদের নেটওয়ার্কের জন্য তখনই কাজ শুরু করছে। তো এগুলো আমার বই, যে দুইটা বই, একটা হচ্ছে যে সমতার সমকামিতা মিশন, ডিটেইল লেখা আছে উইথ প্রপার ডকুমেন্টেশন, এবং এটা ব্র্যাকের নিজেদের ডকুমেন্টেশন, তারাই ক্লেম করেছে তারা এটার অধিকার নিয়ে কাজ করেছে। তো এইটা বই, আরেকটা হচ্ছে জেন্ডার প্রতারণা, আরেকটা বই। তো এখন এই এগুলোতে বিস্তারিত আছে। তার মানে শুরু হয়েছে আসলে অধিকার আন্দোলন শুরু হয়েছে ব্র্যাকের হাত ধরে। এখন প্রশ্ন, ব্র্যাক কেন? কারণ 4000 বছর ধরে এটা ঘৃণিত, এখনো ঘৃণিত, যে সরাসরি যে যদি বলে যে সমকামিতা অধিকার, হোমোসেক্সুয়ালিটি, এই শব্দগুলো, এবং আইনত দণ্ডনীয় অপরাধ মুসলিম দেশগুলোতে। তো এই অবস্থায় যদি তারা সমকামী অধিকার সরাসরি চায়, তাহলে তো ব্যাকফায়ার করবে, আইন বিরুদ্ধ হবে। এই জন্য তারা ভিন্ন শব্দের মার পেঁচে ওই জিনিসটাই রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা মানুষ ধরতে পারছে না। তো সেইখান থেকে শুরু হলো। তারপর তারা গভর্নমেন্টের বিভিন্ন আইন ফর্ম চেঞ্জ করা, 2010 সালের পর থেকে পাঠ্যপুস্তক
সব কিছু করে এখন তারা এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে, গভর্নমেন্ট আসার আগে বাংলাদেশের ফর্ম সব চেঞ্জ হয়ে গেছে। ইভেন কি হজের যে অ্যাপ আছে ওইখানেও মেল ফিমেল এর জায়গা অন্যান্য ইনক্লুড করেছে, ওইটাও ট্রান্সজেন্ডার বান্ধব বলেছে। এখন দুইটা জিনিস বুঝতে হবে ক্রিটিক্যাল। এখানে একটা হচ্ছে সমকামিতা, যেটা বুঝে যে LGBT এলতে লেসবিয়ান হলো মেয়ে নারী সমকামী, বিতে হলো বাইসেক্সুয়াল যে ছেলে এবং মেয়ে দুইটার সাথেই, আরেকটা হলো ট্রান্সজেন্ডার এর মধ্যে হচ্ছে যে এইটা হলো এক্সট্রিম ভার্সনের সমকামিতা, যে তারা সমাজকে হাইড করার জন্য যে ছেলে ছেলে মেয়ে মেয়ে যেই হয় আর মধ্যে একজন ছেলে এবং এক নারী পুরুষের রোল প্লে করে, কিন্তু ট্রান্সজেন্ডার বাদে হচ্ছে যে নিজেকে নারী মনে করছে, নারীর পোশাক নারীর বেশভূষা ধারণ করে, তাহলে সমাজে ধরতে পারবে না যে ও নারী পুরুষ বিয়ে হচ্ছে, এইটাকে হাইড করার জন্য। সেই জন্য ট্রান্সজেন্ডারবাদটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, এবং বাংলাদেশে এইটাই প্রচার হচ্ছে, কারণ সরাসরি গে লেসবিয়ান এটা শুনলে মানুষ বুঝে ফেলবে। তো ট্রান্সজেন্ডারবাদ কিভাবে আসছে, হিজড়াকে দেখায় আসছে। এখন আমরা তো জানি সমাজে হিজড়া হচ্ছে জন্মগত প্রবলেম, লিঙ্গ প্রতিবন্ধী, এবং সরকারি হিসেবেই রেজিস্ট্রেশন দিয়েছে হিজড়া লিঙ্গ হিসেবে, কিন্তু তারা এইটাকে সামনে নিয়ে আসে। নর্মাল মানুষও ভাবে যে হিজড়া, সবাই ভাববে যে হিজড়ার অধিকার, কিন্তু তারা বলে লিঙ্গ বৈচিত্র্য। তো এর মধ্যে যে এইখানে হলো জেন্ডার প্রতারণা, যে আমার যে রিসেন্ট বইটা আসলে মেইন জায়গাটা হলো এইটাই, জেন্ডার প্রতারণা এবং সমকামিতার যে চরমপন্থী ভাষণটাকেই প্রমোট করা হচ্ছে বাংলাদেশে শব্দের মারপ্যাচ দিয়ে এবং আইনকে অ্যাভয়েড করার জন্য। তো তার মানে শুরু হয়েছে এনজিওর মাধ্যমে এবং মিডিয়া এখন মেইন স্ট্রিমে চলে গেছে। আপনার জেন্ডার প্রতারণা বইয়ের একটা কেস আছে এখানে, কোবে নামক একটা ব্যক্তির ঘটনা, যিনি ট্রান্সজেন্ডার হিসেবে জীবন শুরু করেও পরবর্তীতে নিজের আগের পরিচয়ে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন। বাংলাদেশে এমন অনেক সমকামী বা রূপান্তরকামী ব্যক্তি থাকতে পারেন যারা এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। তাদের জন্য সঠিক দিক নির্দেশনা কি হতে পারে, আর তারা কার সাহায্য নেবে, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ বা পর্যবেক্ষণ? এই জিনিসটা হচ্ছে আসলে আমার যে জেন্ডার প্রতারণা বইতে 5টা স্টোরি আছে, যে যারা ট্রান্সজেন্ডার হয়ে গিয়েছিল মেডিকেলি, তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য যে অপারেশন করেছে, বিভিন্ন ধরনের পিউবার্টি ব্লকার দিয়েছে, তারা অনেকে আফসোস করছে এবং তারা ব্যাক করার চেষ্টা করছে। তো ওইটা কয়টা স্টোরি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কেস যারা একসময় হয়তো ট্রান্সজেন্ডার, বিভিন্ন কারণে ট্রান্সজেন্ডার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, হরমোন থেরাপি করেছে অথবা বেশভূষাই করেছে, এখন তারা ব্যাক করতে চায়। এখন এইটার জন্য আসলে প্রথম যেটা ইস্যুটা হচ্ছে, এখানে রাষ্ট্রীয় পলিসি খুব ইম্পর্টেন্ট। এখানে ইন্ডিভিজুয়ালি যে আমি ব্যাক করলাম, কোথায় যাব, কার কাছে যাব, এটার কিন্তু সলিউশন ওইভাবে নাই। প্রথম হচ্ছে যে এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করতে হবে যে এটা একটা মানসিক সমস্যা। যখন এটা কিন্তু ট্রান্সজেন্ডার হওয়াটা একটা মানসিক সমস্যাই ছিল এক সময়, জেন্ডার ডিসফোরিয়া থেকে যে ট্রান্সজেন্ডার হওয়া, এগুলো মানসিক সমস্যা ছিল। মানে এটা ক্রমান্বয়ে বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডা, বিভিন্ন লবিংয়ের কারণে এটাকে মানে মানসিক সমস্যা থেকে লিস্ট থেকে কেটে এটাকে বলছে অধিকারের বয়ানে প্রবর্তন করেছেন। তো এখন এটাকে ট্যাকেল করতে হলে গভর্নমেন্টকে আগে স্বীকার করতে হবে যে এটা মানসিক সমস্যা। এখন এই মানসিক সমস্যা যখন স্বীকার করবে পলিসিগতভাবে, তখন অটোমেটিক্যালি গভর্নমেন্টের সার্ভিস সিস্টেম চালু হবে। এখন তো কোনো দিক নির্দেশনা নাই। এইটা যেহেতু একটা বৈশ্বিক এজেন্ডা, গভর্নমেন্টও ভয় পায় যে কারণ ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাকে গভর্নমেন্টকে চাপ দেয় বিভিন্নভাবে, বিভিন্ন অনুদানের ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক সাপোর্ট, এই বিভিন্ন কারণে তাদেরকে চাপ দেয়। তো সেই জন্য তারা ভয় পেয়ে যায়। আবার এদিকে যে মুসলমানরা, এই অঞ্চলে মুসলিমরা যে মেনে নেবে না, এটাও বুঝে। মানে এখানে মেজর সমস্যা হচ্ছে
মানে সরকারের ব্যক্তিত্ব, রাষ্ট্রের ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান যদি মানে ব্যক্তিত্ব সম্পন্ন হয়, যে রিয়েল লিডার হয়, জনগণের পক্ষ হয়, সে যদি বলে যে এটা তো আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে যায়, ইমান বিধ্বংসী, এবং এটা শুধু ইমান বিধ্বংসী না, এর সাথে বিভিন্ন ডিজিজের লিঙ্ক, যেমন ধরেন HIV একটা মহামারী, যেমন গত 1 বছরে HIV দ্বিগুণ হয়ে গেছে, বিশেষ করে কলেজ পড়া স্টুডেন্টদের মধ্যে, সমকামীদের মধ্যে। এখন এইটা তো যদি কন্ট্রোল না করে তাহলে তো বাংলাদেশে HIV মহামারী হয়ে যাবে। তারপর কিশোর গ্যাং, এবং তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। সবচেয়ে বড় কথা যে ট্রান্সজেন্ডার, যে সমকামিতার যে চরমপন্থী ভার্সন, এইটার মাধ্যমে নারীর যে নিরাপত্তা বিঘ্নিত হবে। একটা পুরুষ, সে পরিপূর্ণ পুরুষ, পুরুষাঙ্গওয়ালা পুরুষ, সে অনেকে দেখা যাচ্ছে ইদানিং স্কার্ফ পরেও ধোঁকা দিচ্ছে। তো তারা নারীদের সাথে মিশছে, এবং নারীদেরকে মনে করে যদি তাদের নারীদের হোস্টেলে সিট দেওয়ারও ঘটনা ঘটছে প্রথম আলো পত্রিকার লবিংয়ের কারণে। তার মানে কি নারীর নিরাপত্তা বিঘ্নিত ঘটবে, ধর্ষণের প্রবণতা বেড়ে যাবে। একজন পুরুষ যদি নারীর সব কিছু ব্যবহার করে তাহলে নারীর হবে। এই যে এই ইস্যুগুলো মারাত্মক ইস্যু, সামাজিক ইস্যু। তো সেই কারণে গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এইটা মানসিক সমস্যা। তখন গভর্নমেন্ট সার্ভিস সিস্টেমই করতে পারে অটোমেটিক্যালি, তখন তারা রিহ্যাবিলিটেশন হতে পারে। এবং মানে এখানে একটা বুঝতে হবে ইন্টারন্যাশনালি যে যারা ট্রান্সজেন্ডার হয়েছে তাদেরকে যদি বলে এটা মেডিকেল প্রবলেম, তাহলে ট্রান্সজেন্ডার আইডিওলজি বা LGBT মুভমেন্ট সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য এটাকে বলে সুস্থ, এরা স্বাভাবিক মানুষ। তো এদেরকে যদি রিভার্স করার চেষ্টা করে তাহলে আইনে তো দণ্ডনীয় অপরাধ বিদেশে, কিন্তু অনেক দেশে, যে তারা তো সুস্থ মানুষ, তাদেরকে জোর করে আবার যে একজন নারী থেকে পুরুষ হয়েছে তাকে আবার যদি নারী হয় তাহলে এটা তার অপরাধ করা হচ্ছে। তো তারা এইভাবে আইন করেছে যে কেউ সুস্থ হতে চাইলেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাকে সুস্থ করতে পারবে না, কারণ ডাক্তার অপরাধের হবে। এরকম হয়েছে কেনেথ জুকার, এই কানাডিয়ান একজন জেন্ডার ক্লিনিকের প্রধান, কানাডায় প্রথম জেন্ডার ক্লিনিক বানাইছে, এত সিনিয়র একজন ক্লিনিশিয়ান রিসার্চার। সে অনেকে এরকম আসে 3 বছর বয়সী বাচ্চা আসছে, সে নাকি ছেলে, সে নাকি মেয়ে দাবি করে, 3 বছরের বাচ্চা, এত ছোট মানুষ। সে বলছে যে ওয়েট করার জন্য, যে তাকে কাউন্সিলিং দিয়ে যে না, সে যদি পিউবার্টি ব্লকার দেওয়া শুরু করে সে তো আবার রিভার্স করতে পারবে না, কারণ বায়োলজিক্যালি একবার যদি চেঞ্জ করে ফেলে পিউবার্টির সময়, যে পিউবার্টি ব্লকার দিয়ে সে চাইলেও আবার আগের ফর্মে আসতে পারবে না। তো মানে ওইটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়। তো সে চেষ্টা করতো যে এটা যেন না করে, কিন্তু এর জন্য তার মেডিকেল সার্টিফিকেট তাকে উইথড্র করা হয়েছে, কারণ সে নাকি জোর করছে। একজন বাচ্চা প্যারেন্টস গ্রুপ ওরা মামলা করছে যে আমাকে জোর করছে যে আমি ট্রান্সজেন্ডার হতে চাই, আমাকে আবার আগের ফর্মে নিতে চাই। এর জন্য তার মেডিকেল প্র্যাকটিস বাতিল হয়ে গিয়েছিল। কোন পর্যায়ে গিয়েছে যে ডাক্তার খুব ভয় পাচ্ছে। তো সেই জন্য এটা সমাধানের জন্য রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে যে এটা একটা মানসিক সমস্যা, আর জেন্ডার মানে দুইটা, এটার পুরো সমাধান ছেলে বা মেয়ে। তো এইটা যদি করতে পারে তাহলে এটা সমাধান আছে, তা নাহলে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আমরা ট্রাই করি এটা তেমন সমাধান হবে না। তো ব্যক্তিগতভাবে যদি কেউ ফিরে আসতে চায়, যে রাষ্ট্র কোনো পলিসি নিল না, কিন্তু ব্যক্তি চায় যে আমি আগের অবস্থানে ফিরে, হ্যাঁ, এখন ব্যক্তিগত চাইলে এখানে যাইতে হবে। এখন ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশের মেডিকেল সেক্টর, তারা তো ওয়েস্টার্ন যে গাইডলাইন ফলো করে, অ্যান্ড ওয়েস্টার্ন গাইডলাইনে আসলে সমকামিতাকে প্রমোট করে সাইকোলজি ফিল্ডে। তো এর মধ্যে দেখতে হবে যে এই সমস্ত ডাক্তার আবার ইসলামিক সাইকোলজি প্রমোট করে বা ইসলামকে ধারণ করে সাইকোলজি ট্রিটমেন্টে, ইসলামিক সাইকোলজিস্ট তাদের শরণাপন্ন হতে হবে। তাহলে তার ট্রিটমেন্ট প্যাটার্ন আর যে এটাকে মনে করে নর্মাল, দুইটা কিন্তু আলাদা। তো সেই জন্য ওইরকম কাউন্সিলর, যে ইসলামিক যে কাউন্সিলর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তাদের শরণাপন্ন হতে হবে। রাষ্ট্রীয় নীতি ও ইউজিসির ভূমিকা নিয়ে আমাদের একটা কোশ্চেন, যে নর্থ সাউথ ইউনিভার্সিটির
আলোচিত ঘটনায় ইউজিসি বিতর্কিত অবস্থান নিয়ে আপনার বই বিশ্লেষণ আছে যে নর্থ সাউথে একটা ইভেন্ট হয়েছিল, তো এটা তো করতে দেয় না স্টুডেন্টরা। রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের একদেশদর্শী বা ইনটলারেন্স পলিসি দীর্ঘমেয়াদে আমাদের সমাজ ও শিক্ষার জন্য কী ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে আপনি মনে করেন? এখন দুঃখজনক সত্য হলো যে বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশন, অলরেডি ইনস্টিটিউশনের যে কিছু লোক যারা লবিং করে তাদেরকে বিভিন্ন পদের জন্য করা হয়, নির্বাচন করা হয়, তারা দেখা গেল যে বাংলাদেশের যে সোসাইটি, সমাজের মূল্যবোধ, এটাকে ধারণ না করে ওয়েস্টার্ন মূল্যবোধটাকে তাদের মাধ্যমে মানে প্রমোট করা হয়। তো এখন নর্থ সাউথের যে ঘটনাটা ঘটছিল, এক তো সমকামিতা বাংলাদেশে 377 একটা দণ্ডনীয় অপরাধ, এবং যেখানে নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেই আইডিওলজিকে একটা ইউনিভার্সিটি প্রমোট করছে। নর্থ সাউথের মতো ঘটনা যে শুরু হয়েছিল, যে এই ট্রান্সজেন্ডার মুভমেন্টটা প্রথম জানলো নর্থ সাউথের ঘটনায়, সে তাকে ইনভাইট করা হচ্ছে এবং তাকে সেলিব্রেট করা হচ্ছে, এবং নর্থ সাউথের বেশ কিছু টিচারও ইনভলভ ছিল ওই সময়। তো ছাত্ররা সচেতন হওয়ার কারণে এটা লাইমলাইটে আসছে। দেন এই সময়ে তখন যেহেতু মিডিয়া মানে ব্র্যাক যখন এটাকে লিডারশিপ মানে যখন দায়িত্ব নিল এটাকে সমকামী অধিকার বাস্তবায়নের জন্য, ব্র্যাক মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ব্র্যাকের মাধ্যমে এবং তাদের যে যারা একসাথে কাছে নেটওয়ার্ক যে মিডিয়া, তখন তারা এই নর্থ সাউথের এই ঘটনাগুলো তারা এইভাবেই করলো যে তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এবং ওই সময়ে দেখা গেল বিভিন্ন যে ইনস্টিটিউশন যারা আসলে ফেসিবাদকে প্রমোট করতো ওই সময়ে, এবং ফেসিবাদের একটা বড়ই ছিল যে ইসলাম বিরোধী অ্যাটিটিউড এবং সাংস্কৃতিক আগ্রাসন। খেয়াল করবেন ওই সময় কারা প্রতিবাদ করেছে, ওই সময় মানে ট্রান্সজেন্ডার পক্ষে দাঁড়িয়েছে সব মিডিয়া, সেকুলার মিডিয়া, ডেইলি স্টার, প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, সমকাল, এবং অনেকগুলো রিপোর্ট প্রকাশ করেছে 20-22টা যে একজন ট্রান্সজেন্ডারের পক্ষে, যদিও এটা আমাদের সমাজের মূল্যবোধ বিরোধী এবং আইন বিরোধী। এবং ওই সময়ে দেখা গেল ইউজিসির যে দায়িত্বে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, সে এটা কিন্তু রাষ্ট্রীয় কোনো ইস্যু না, সে এটা ব্যক্তিগত এজেন্ডা হিসাবে সে এটা তখন 71 চ্যানেলে টক শোতে এনে তাকে রাজি করাইলো যে নর্থ সাউথের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তখন নর্থ সাউথকে শোকজ করা হয়। তো এই ধরনের যখন একটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশন যখন সমাজের মূল্যবোধ বিরোধী অবস্থান প্রমোট করবে, তখন তো আসলে অনেক প্রতিষ্ঠানের জন্য, সব প্রাইভেট ইউনিভার্সিটির জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা ধরে নেবে যে সরকার এটা করছে। এখন চাকরি বা তাদের বিভিন্ন ইস্যুর কারণে তারা মেনে নিতে বাধ্য হবে, এবং এটা একটা ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিয়েছে ইউজিসি ক্যান নট ডু দিস। এখন এই ধরনের যদি পার্সোনাল ইস্যু বা মূল্যবোধ বিরোধী ইস্যু বা ওয়েস্টার্ন এজেন্ডার পক্ষে যদি ছুটে, তাহলে তো বাংলাদেশের পুরো সিস্টেম কলাপস করবে, এবং সেই ঘটনাটাই ঘটছিল। ওই সময় দেখেন কারা কারা বিবৃতি দিচ্ছে, ঘাতক দালাল কমিটি, তারা এই ট্রান্সজেন্ডার ইস্যুতে এবং আসিফ মাহতাবের বইসিরা তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য তারা দাবি করছে, রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে যেন মামলা করা হয়, উদিচি। তারপর এই যে কমন এই পথে, এবং ইউজিসিও এতে শরিক হয়েছে। তো এটা একটা রাষ্ট্রের জন্য ধল্লা মুদিচি, ঘাতক দালান, তাদের এজেন্ডা আছে এই যে ভারতীয় সম্প্রসারণবাদ বা সাংস্কৃতিকবাদে তাদের একটা লিঙ্ক আছে, কিন্তু ইউজিসি তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো তারা যখন এই মূল্যবোধ বিরোধী মানে এজেন্ডা প্রমোট করে, এটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য দুঃখজনক। এই জন্য আমারই থাকবে ইউজিসিকে এটাই করতে হবে। ইউজিসি কি বাংলাদেশের মূল্যবোধ, বাংলাদেশকে প্রমোট করবে, বাংলাদেশকে প্রমোট করবে নাকি ওয়েস্টার্ন এজেন্ডা প্রমোট করবে, এটাকে করতে হবে, মানে স্পষ্ট করতে হবে। এবং রিসেন্টলি হিট প্রজেক্ট, ওইখানেও দেখা গেল যে জেন্ডারবাদ
ট্রান্সজেন্ডার বাদের নিয়ে ট্রেনিং হয়েছে এবং যারা ইউজিসির যারা এগুলো নিয়ন্ত্রণ করেছে ওদের মধ্যে দেখা গেল যে শিক্ষক নেটওয়ার্কের একজন রিসেন্টলি পদত্যাগ করেছে, তো উনিও কিন্তু ইউজিসির এই দায়িত্বে ছিলেন এবং ওই প্রজেক্টগুলোকে যে রিভিউ করাইছে আবার তারা ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট। তার মানে এটা একটা আমাদের দেশে একটা সিন্ডিকেট হিসেবে কাজ করে। তো রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনে যদি এই সিন্ডিকেটগুলো করে তাহলে রাষ্ট্রের পুরা কাঠামোই কিন্তু আসলে ভেঙে পড়ে। তো সেই জন্য ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এদেরকে দেখতে হবে আমাদের রাষ্ট্রের জন্য যেটা জরুরি ওই জিনিসগুলো প্রমোট করা, ওই জিনিসগুলো নিয়ে কাজ করা। জি স্যার, এখন বর্তমান সময়ে তো আমাদের পর্নোগ্রাফি একটা বেশ বড় সমস্যাই। আপনার জেন্ডার প্রতারণা বইয়ের তথ্য অনুসারে সন্তানদের পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্ত রাখতে বা সুরক্ষায় বাবা মায়ের প্রতি আপনার টিপস কি থাকবে বা পরামর্শগুলো কি হতে পারে? এখানে যে আমার যে জেন্ডার প্রতারণা বইতে পর্নোগ্রাফি অংশটা আনা হয়েছে যে পর্নোগ্রাফি থেকে টার্ন নেয় হচ্ছে সমকামিতা। এই কারণে পর্নোগ্রাফি একটা বিস্তৃত জিনিস, কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয় তাদের মধ্যে উভয়কামিতার টেন্ডেন্সি চলে আসে এবং এগুলো নিয়ে অনেক রিসার্চও হয়েছে এবং ওখানে একটা বইয়ের রেফারেন্স আছে আমেরিকান যে অনেক এবং সারা ওয়ার্ল্ডের যে LGBTQ কমিউনিটি আছে তার 60%-60%-এর বেশি এবং 60% উভকামী, যারা ছেলে বা মেয়ে, তাদের বাচ্চা কাচ্চাও আছে এবং তারা আসলে উভকামী, বাইসেক্সুয়াল। এটার সবচেয়ে বেশি আমাদের দেশেও, এটা খুব বেশি সারা ওয়ার্ল্ডেই। তো এখানে এটা একটা মেজর ট্রিগারিং হয় পর্নোগ্রাফি থেকে, কারণ তারা মানে পর্নোগ্রাফি ওয়ার্ল্ডে মানে সমকামী অ্যাক্টিভিটি অনেক বেশি। তো যার কারণে হচ্ছে তারা নতুন টেস্ট করতে যেয়ে এটা একটা আবার হচ্ছে যে বাচ্চা হবে না, যদি ওরাল রুটে এই সমস্ত কাজ করে তাহলে তো বাচ্চা হবে না, তাহলে তো সেফ, প্রেগনেন্ট হলো না। তো সেই কারণেও ঝুঁকে, এই কারণে এই জিনিসটা আনা হয়েছে। আর সন্তান প্রতিপালনের যুগের চ্যালেঞ্জ বইও পর্নোগ্রাফি আছে, ওইটার থিম হলো একরকম, আর এইটা হচ্ছে পর্নোগ্রাফি ক্যান টার্ন ইনটু মানে LGBT বা সমকামী আচরণের দিকে ধাবিত করতে পারে। তো এখন এইখানে যে মেজর একটা বড়ই হচ্ছে সমকামিতা বা LGBT সব কিছু পর্নোগ্রাফি, ইন্টারনেট। তো এখানে যদি বাবা মাকে সবচেয়ে বড় কন্ট্রোল করতে হবে, যদি বলা হয় যে কোন জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে ইন্টারনেটে হচ্ছে মেজর সোর্স। সমকামী বা ট্রান্সজেন্ডার হওয়ার যে মেজর সোর্স, নেটওয়ার্কিং সোর্স হলো ইন্টারনেট, ফেসবুক মানে ইন্টারনেট। তো এই ইন্টারনেটটাকে একটা কন্ট্রোল করতে হবে সবচেয়ে বড়। এবং এখানে ওইটা আছে যে পড়াশোনার সময় যে এই অংশটা আমার সন্তান প্রতিপালনের যুগে চ্যালেঞ্জেও বই তো আছে, আবার এইটাও খুবই গুরুত্বপূর্ণ যে বাবা মারা যেটা ভুল করে যার ব্যক্তিগত রুম দিয়ে দেয়। তো এখানে বাবা মা কি করতে হবে, একটা ছেলে মেয়ে বিয়ে শাদীর আগ পর্যন্ত আসলে ব্যক্তিগত রুম বললে কথা নাই। এবং আরেকটা পর্নোগ্রাফির একটা হলো তারা লুকায়ে এই সমস্ত করে, দরজা বন্ধ করে হাইট করে। তো সেই জন্য তাদের পড়ার টেবিল বা তাদের যেন ওদিকে যেন ঝুঁকি কমানোর জন্য বাবা মার নজরদারি করতে হবে, পুলিশিং করতে হবে। এই যে সন্তান এদিকে ঝুঁকে পড়ছে কিনা এটা বোঝার উপায় কি, যদি বলে টপ 5 তার আচরণগত কিছু চেঞ্জ হয়, দেখা গেল যে সে লুকোচুরি স্বভাব, মানে বাবা মা গেলে ইন্টারনেট তাড়াতাড়ি করে বন্ধ করে দিচ্ছে, বা হাইড করার স্বভাব, এটা একটা মানে লুকোচুরির স্বভাব। তারপর হচ্ছে তার মধ্যে যে শুরুর দিকে যখন, তো ও জানে যে এই জিনিসটা ভালো না, খারাপ, শুরুর দিকে একটা জড়তা থাকে, বাবা মা বা মুরব্বীদের সামনে আসতে লজ্জা ফিল করে শুরু করে। এবং এটা একটা যদি বলেন নাম্বার 2। থার্ড নাম্বার হচ্ছে রাগ করে, মানে ও হয়তো রাগ করে এবং মানে তার আচরণগত মারাত্মক উগ্র টাইপের একটা বিহেভিয়ার চলে আসে। হ্যাঁ, এবং দেখা গেল যে এটা একটা থার্ড। আর ফোর্থ বলুন রাত জাগার স্বভাব, দেখুন এগুলো রাতের আধারে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই যে আরেকটা যেটা মেজর যেটা হচ্ছে যে কাজিন, বন্ধু বান্ধব কাজিন থেকে একটা
বড় একটা সোর্স। কাজিনের সাথে মিশে এবং একসাথে থাকে, বাবা মা ভাবে খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলো তো তারা তো আমাদের ক্লোজ। তো সেই সুযোগে তাদের কাছ থেকে তারা একটা ওই মিশে বা এদের সাথে তাদের একটা আলোচনা। তো মানে আপনার মোদ্দা কথায় যদি সহজে বলা যায়, তার মধ্যে একটা শাইনেস, বাচ্চার মধ্যে যে একটা শাইনেস ছিল, এটা আস্তে আস্তে কমে যায়, উগ্রতা আসে, এবং অনেক সময় গেলে টয়লেটে অনেক সময় বেশি সময় কাটায়। যদি কোনো উপায় না পাচ্ছে তখন টয়লেটে মানে নর্মাল সময়ের চেয়ে অনেক বেশি সময় কাটায়। তো এই যে এই লক্ষণগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায় শুরুতে। আর আমি আরো অনেক জায়গায় দেখেছি যে দরজা বন্ধ করে থাকে, বলে যে এটা তার প্রাইভেসি। তাহলে এখানে ধরে নিতে হবে বিরাট একটা প্রবলেম হয়েছে। ইন্টারনেট প্লাস দরজা বন্ধ করে থাকা, এখানে ধরে নেওয়া যাবে যে আসলে পর্নোগ্রাফিক হয়ে যাচ্ছে। এবং অনেক ছেলে, বিশেষ করে পর্নোগ্রাফিতে বেশিরভাগ আসক্ত হয় ছেলেরা, ভালনারেবল। এবং ছেলেদের সারা বাংলাদেশের যদি আপনি গড়ে দেখেন, ছেলেদের রেজাল্ট ড্রাস্টিক্যালি ফল করছে। ইউনিভার্সিটি বলেন, স্কুলে বলেন, মানে ফল করছে। এটা একটা বড়ই হইতে পারে পর্নোগ্রাফি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইনক্লুসিভ স্টেট। এটা নিয়ে তো অনেক ডিসকাশন হয়। ইনক্লুসিভ স্টেট বলতে আসলে প্রকৃতপক্ষে কি বোঝায়, এবং জনমনে একটা ধারণা আছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়তো পলিসি ছিল না কোনো, এবং এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এছাড়া ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান বিএনপি সরকারের সময়ও বিশেষ কোনো জেন্ডার পলিসিগুলো বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? এখন এই যে ইনক্লুসিভ যে শব্দটা বা অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, এইটা কিন্তু 5ই আগস্টের পরে খুবই মানে মেইন স্ট্রিমিং হয়েছে। আর এই শব্দগুলো কিন্তু পজিটিভ শব্দ, যে সবাইকে নিয়ে সমাজ, সবাইকে মিলে সমাজ। আমরা এটা বুঝি যে ইনক্লুসিভ রাষ্ট্র বলতে সবাই বুঝে যে ধর্ম, বর্ণ, উপজাতি সবাইকে মিলে। কিন্তু এটা হলো আমাদের কনসেপ্ট, কিন্তু ইনক্লুসিভ শব্দ, অন্তর্ভুক্ত শব্দগুলো কিন্তু বাংলাদেশের শব্দ না। বাংলাদেশে এই শব্দগুলো ডিফাইন করা হয়নি। আর আপনি যদি দেখেন এই যে ইনক্লুসিভ শব্দ, তারপর এই শব্দগুলো কাউকে বাদ দিয়ে নয়। যেমন এসডিজি গোলের মেইন গোল, ওইটা ইনক্লুসিভ কনসেপ্ট। তো এই যে এইগুলো কিন্তু 2010 সালের আগে তেমন প্রচলিত ছিল না এই শব্দগুলো। মানে এলজিবিটি মুভমেন্ট 2011 সালে যখন জাতিসংঘ এটাকে বললো যে এটা অধিকার, মানব অধিকারের মধ্যে ইনক্লুড করেছে, তখন থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে, যে ইনক্লুসিভ এই শব্দগুলো প্রমোট করা। এবং বাংলাদেশে এটা হলো 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। এখন এই ইনক্লুসিভ শব্দগুলো বাংলাদেশি না, এর মধ্যে হচ্ছে যে সবাইকে নিয়ে মানে এখানে বোঝাতে চায় সমকামীদেরকে নিয়েও সমাজ। তো এখন ইনক্লুসিভ রাষ্ট্র কি, এটার কিছু ইন্ডিকেটর আছে জাতিসংঘের মাধ্যমে, 51টা ইন্ডিকেটর আছে। এখন আমরা হয়তো বলে দিচ্ছি ইনক্লুসিভ রাষ্ট্র, ইনক্লুসিভ ইলেকশন মানে কি, ইনক্লুসিভ সংসদ, ইনক্লুসিভ ইলেকশন মানে সমকামীদেরও পার্টিসিপেশন থাকবে। ইনক্লুসিভ সংসদ হচ্ছে সংসদে সমকামীদের পার্টিসিপেশন থাকতে হবে, একজন এমপি থাকতে হবে। এই জন্য এইটার 51টা ইন্ডিকেটর আছে। আমার জেন্ডার প্রতারণা বইতে আছে যে ইনক্লুসিভ রাষ্ট্রের কি, এবং এর মধ্যে যে আসলে কোন একটা রাষ্ট্র কীভাবে ইনক্লুসিভ হবে, এর মধ্যে মানে সব ক্ষেত্রেই শিক্ষা, স্বাস্থ্য, এরকম 5টা সেক্টর আছে। শিক্ষা, স্বাস্থ্য, তারপর রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গায় ইনক্লুসিভিটি আনতে হবে। এখন ইনক্লুসিভ যখনই বলা হবে, এর সাথে অটোমেটিক্যালি সমকামিতা আছে। এটা ইনক্লুসিভ মানে যে কোনো ইনক্লুসিভ, তার মানে সমকামী ইনক্লুড। এখন আমরা মনে করতে পারি যে হ্যাঁ, এটা তো আমাদের শব্দ, এটা আমরা সবাইকে মিলে, এটা তো ভালো। কিন্তু আমাদের দেশে তো এই শব্দগুলো তো ব্যাখ্যা করা হয়নি। যদি বলা হয়তো যে ইনক্লুসিভ মানে সমকামিতা না, ইনক্লুসিভ মানে ধর্ম এবং সমাজের মূল্যবোধ বিরুদ্ধে কোনো কিছু বোঝায় না, তাহলে আমরা বুঝতাম যে ইনক্লুসিভ মানে হ্যাঁ আসলে একটা পজিটিভ শব্দ। কিন্তু এই এখন আমরা
বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন আলোচনা জোর করে বলতে চাই ইনক্লুসিভ মানে ভালো, আপনারা ভুল বোঝাচ্ছেন, যে ইনক্লুসিভ জিনিসটাকে নষ্ট করে দিচ্ছেন, বিশেষ করে আমাকে অনেক ব্লেম করা হয়। কিন্তু এখন আমরা কি বুঝলাম, আমাদের মনে কি থাকলে এটা কোনো যায় আসে না। এটা ইন্টারন্যাশনালি কি বোঝায় সেটাকে আমাদেরকে ধরতে হবে, যেহেতু এই শব্দগুলো বাংলাদেশের না। এখন বাংলাদেশ এখান থেকে মুক্তি পেতে পারে যদি বলে যে আমরা ইনক্লুসিভ বলতে এটা বুঝাই না, জেন্ডার বলতে ছেলে এবং মেয়ে বোঝায়, জন্মগত নারী পুরুষ বোঝায়, তাহলে এই জিনিসগুলো অটোমেটিক্যালি আইনত বৈধ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এখন আরেকটা প্রশ্ন, বাংলাদেশের যে বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকার ছিল, সমকামী বান্ধব হওয়ার সম্ভাবনা কত? যেহেতু এটা বৈষয়িক এজেন্ডা এবং বাংলাদেশে যেহেতু 2005 সাল থেকে মেসিভলি কাজ হয়েছে, সব ফর্ম থেকে পরিবর্তন হয়েছে। আপনি দেখেন যে কোনো মেডিকেল সেন্টারে যান, ইবনে সিনা থেকে শুরু করে মোটামুটি যেন আপনি দেখেন বড় ইসলামিক ঘরানার ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল যান, আগে যেখানে শব্দ লেখা ছিল সেক্স, এখন কিন্তু জেন্ডার। সেক্স শব্দটা হচ্ছে বায়োলজিক্যাল, নারী বা পুরুষ বোঝায়, আর জেন্ডার হচ্ছে মনস্তাত্ত্বিক আইডেন্টিটি, যেটা জেন্ডার 100টা হইতে পারে। এইটি হচ্ছে লিঙ্গ বৈচিত্র্য, এটি হলো সমকামিতাবাদ। মানে LGBT ট্রান্সজেন্ডার, এর মধ্যে যে ট্রান্সজেন্ডার লিঙ্গ বৈচিত্র্য, এইটা হচ্ছে সমকামিতা চরমপন্থী ভাষ্য। এইটাই আমাদের দেশে প্রমোট করা হচ্ছে। তো এখন আপনার যেহেতু শব্দের মার পেয়েছে, সব জায়গায় ঢুকে গিয়েছে, আমি বললাম হজের অ্যাপেও ঢুকে গিয়েছে, সব জায়গায় ঢুকে গিয়েছে। তো এটা তো অলমোস্ট হয়েই গিয়েছে। রিসেন্ট যেটা তার প্রমাণ হচ্ছে শ্রম আইন। শ্রম আইনে যেটা শ্রমিকের অধিকার বা ওইখানে অনেক যাদের যাদের মজুরির বিষয়, এগুলো খুব ভালো জিনিস, কিন্তু ওর মধ্যে যেটা ঢুকাই দিয়েছে যে জেন্ডার আইডেন্টিটি, জেন্ডারবাদ ঢুকাই দিয়েছে, যে যে কোনো কর্পোরেট ইন্ডাস্ট্রি অফিসে তাদেরকে বৈষম্য করা যাবে না, যে যে জেন্ডার আইডেন্টিটি। কারণ এখন জেন্ডার আইডেন্টিটি হলো সমকামিতাবাদ, ট্রান্সজেন্ডারবাদ। একজন পুরুষ সে নারীর বেশভূষা নিয়ে অফিসে আসলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এটা যদি অ্যাকসেপ্ট করতে যায়, তাহলে নারীর নিরাপত্তা কোথায় গেল? তো দেখেন এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমাদের আইনে চলে আসছে, পাঠ্যপুস্তকে চলে আসছে এবং বিভিন্ন সরকারের পলিসিতে চলে আসছে। তো অলরেডি তো চলেই আসছে। এখন এখন আমরা যেটা মনে করছি যে যে আশা মানেই যে সারা বাংলাদেশের মানুষ এই কাজে লিপ্ত হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। পৃথিবীতে 1% লোকও সমকামিতার আচরণে প্র্যাকটিস করে না। কিন্তু এইখানে তো ইস্যুটা হচ্ছে যে সমকামিতা বললেন, জেন্ডারবাদে মেইন হচ্ছে ইমান বিধ্বংসী একটা ইস্যু। এটা হচ্ছে যে ধর্মহীন ওয়ার্ল্ড তৈরির একটা প্রকল্প। তো এখন যদি এটাকে নৈতিকভাবে অ্যাকসেপ্ট করা হয় যে তাদেরও অধিকার আছে, কিন্তু আমি করব না, কিন্তু তাদেরও অধিকার আছে, এটাকে নৈতিকভাবে অ্যাকসেপ্ট করলে তাহলে এটা অধিকার হিসেবে এস্টাবলিশড হলো। অধিকার হিসেবে এস্টাবলিশ সরকারের দায়িত্ব হয়ে যায় তাদের অধিকার এস্টাবলিশ করা, তাদের যে ওই যে তথাকথিত বৈষম্য দূর করা। এখন অনেকে প্রশ্ন, একজন মানুষের এরকম মনে হইতে পারে তার কি অধিকার নাই? আচ্ছা, মানুষ হিসেবে তো সব অধিকার তো পাচ্ছেই, নারী পুরুষ হিসেবে সব অধিকার পাচ্ছে, কিন্তু সে চাইছে এক্সট্রা অধিকার, বিকৃতির অধিকার। এখন আমরা যদি বলি যে একজন ড্রাগ নিচ্ছে, আমরা তো ড্রাগ ক্ষতিকর, সে বললো যে আমি ক্ষতি করব, আমার ক্ষতি আমি করব যদি বলেন। কিন্তু তারপরেও কেন সরকার যে মাদকের বিরুদ্ধে এত মানে কেন? মাদকের সাথে অনেক অপরাধ জড়িত, সেই জন্য এই ট্রান্সজেন্ডারবাদ বলি সাথে অনেক স্বাস্থ্য অপরাধ অনেক কিছু জড়িত, এক্স্যাক্টলি সেম। এখন সেইটা যদি হয় তো তাইলে আমরা কিন্তু আমাদেরকে পলিসিগতভাবে এটাকে রিজেক্ট করতে হবে, যে এটা আমরা রাষ্ট্রীয়ভাবে এটা আমরা গ্রহণ করি না, নৈতিকভাবে আমরা অ্যাকসেপ্ট করি না। এখন ইস্যুটা হচ্ছে নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য কি না, এইটাই। এবং আমাদের পলিসি সেট হয়েছে এবং আস্তে 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 দেখবেন 20, 30, 50 বছর পরে ফুললি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। এবং আমেরিকা
বলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মুসলিম যারা ছিল তারা শুরুতে 2015-16 সালেও তাদের সংখ্যা কম ছিল, মুসলিমরা এটাকে অ্যাকসেপ্ট করতো না, কিন্তু এখন আমেরিকা ইউরোপে মুসলিমরাও অ্যাকসেপ্ট করছে যে এটাও তাদের অধিকার। তো এটা আলটিমেট উদ্দেশ্য আসলে জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ বিশ্ব বা এটাকে অন্যভাবে সমকামিতা বান্ধব ওয়ার্ল্ড তৈরি করার উদ্দেশ্য আসলে পিওরলি সেকুলার সিস্টেম তৈরি করা, নাস্তিকবাদী সিস্টেম তৈরি করা, এটা হচ্ছে মেইন গোল। So, বর্তমানে আবার দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন দেশগুলোতে ট্রানজিশন একটা আন্দোলন শুরু হয়েছে এবং অনেকের এগেনস্টে বলছে আর কি, ট্রান্সজেন্ডার বাদের এগেনস্টে কথা বলছে, রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রের বড় বড় জায়গা থেকে বলা হচ্ছে। তো এইটা আমাদের জন্য কি বার্তা? এইটা মোস্টলি আসলে কনজারভেটিভ পলিটিক্যাল পার্টি, যেটা হচ্ছে যে যেমন আমেরিকার ট্রাম্প, এটার ট্রান্সজেন্ডার বিরোধী। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা ক্রিটিক্যাল জিনিস, ওরা কিন্তু এলজিবি বিরোধী না। এইটার মেইন পয়েন্ট হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে তারা বিরুদ্ধে, যে একটা বাচ্চা পিউবার্টি ব্লকার নিল, অপারেশন করে যে ইরিভার্সিবল চেঞ্জ হলো, নারী থেকে পুরুষ হওয়ার, সে তো তার ক্ষতি হয়ে গেল, সে ইনফার্টাইল হয়ে যায়, তার কখনো বাচ্চা হবে না। তো এই যে এটা হলো মেডিকেল গ্রাউন্ড থেকে, এবং তারা কিন্তু প্রমোট করতেছে 19 বছর বয়স পর্যন্ত। 20 বছর বয়স পর থেকে কেউ যদি হয়, এটা কিন্তু কোনো আইনগত বাধা নেই। এবং ট্রাম্প, এই জন্য ট্রাম্প এসে যেটা করেছে যে আমেরিকার কনজারভেটিভ হলো, ওরা কিন্তু সেকুলার। তো মানে যদিও বলতেছে ক্রিশ্চিয়ানিটি, কিন্তু আবার তারা সেকুলারও। তো তারা এসে বলতেছে যে, ট্রাম্প এসে বলছে যে ডে ওয়ানে, যে দ্বিতীয়বার যে ক্ষমতায় নিল, এসে বলছে জেন্ডার মানে এখন থেকে দুইটা, নারী, জন্মগত নারী ও পুরুষ। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ওই বাচ্চাদেরকে এই ট্রান্সজেন্ডার থেকে রক্ষা করা, মানে পিউবার্টি ব্লকার থেকে রক্ষা করা। তো এইটা নিয়ে তারা ক্যাম্পেইন করছে, আইন চেঞ্জ করছে, এবং আমেরিকার যত ফর্ম সব চেঞ্জ হয়ে গেছে। আগে নারী পুরুষ আদার্স ছিল, যেটা বাংলাদেশে ট্রাম্প আসার পরে শুধু নারী পুরুষ, পাসপোর্ট টাসপোর্ট সব কিছুতে। কিন্তু আমেরিকার অন্যান্য ইনস্টিটিউট, বুদ্ধিজীবী, মিডিয়া, যত ইউনিভার্সিটি সব কিন্তু ট্রান্সজেন্ডারের পক্ষে। সো ট্রাম্প চলে গেল, আবার ওইটা ব্যাক করবে। এখন এরা, আমার যে প্রথম বই সমকামিতার সমতার আলে সমকামিতা মিশন বইতে এইটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে, যে এইটা হচ্ছে একটা তাদের কৌশল, যে ট্রান্সজেন্ডারবাদকে সামনে রাখছে সবচেয়ে এক্সট্রিম ভার্সনটা, যে এটার উদ্দেশ্য হচ্ছে যে আচ্ছা আমরা এটা মেডিকেলি সমস্যা, একটা ছেলে মেয়ে হয়ে যায়, আমরাও চাই না আমার বাচ্চাই হোক, কিন্তু সে সমকামী হোক, এলজিবি হোক, লেসবিয়ান, গে হোক, এটা সমস্যা নেই, উভয়কামী হোক। তো ট্রান্সজেন্ডারটাকে সামনে রাখছে যেন ওই ওগুলোকে গ্রহণ করার জন্য। এখন কিন্তু ওইটাই হচ্ছে যে ট্রান্সজেন্ডার বিরোধী, যারা ট্রান্সজেন্ডার বিরোধী তারা কিন্তু আবার সমকামিতার পক্ষেও, এটা গ্রুপও আছে, যে গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল এটা অধিকার হিসাবে তারা প্রমোট করছে, আবার ওই গ্রুপই তারা ট্রান্সজেন্ডার বিরোধী, কারণ এটা মেডিকেল প্রবলেম। এখন অ্যাজ এ মুসলিম হিসাবে এটা আমাদের ধর্মীয় ইস্যু, যে এটা ইমানের ইস্যু, কারণ নারী পুরুষের যে ব্যাপারটা, এর সাথে অনেক ধর্মীয় আহকাম। আমার এই জেন্ডার প্রতারণা বইয়ে একটা চ্যাপ্টারই আছে, ইমান বিধ্বংসী যে ব্যাপারটা। তো এটা বাইতুল মুকাররমের খতিব উনি রিভিউ করেছেন। সো এইটা মুসলিমদের জন্য একটা হচ্ছে ইমান বিধ্বংসী একটা মতবাদ, আর এখানে নারীর নিরাপত্তার ইস্যু তো আছে, এবং স্বাস্থ্য, সামাজিক মূল্যবোধ, অনেক কিছু আছে। কিন্তু আমেরিকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে মুভমেন্ট, পিওরলি সমকামিতা এগেনস্ট মুভমেন্ট না, এটার মুভমেন্ট হচ্ছে ট্রান্সজেন্ডার বিরোধী মুভমেন্ট। ইন্টারেস্টিংলি সেই ট্রান্সজেন্ডার বাদটাই কিন্তু বাংলাদেশে প্রমোট করা হচ্ছে হিজড়াকে সামনে রেখে, অবহেলিত হিজড়াদের। আমরা কিন্তু হিজড়াদের পক্ষে, হিজড়ারা পুনর্বাসিত হোক এটার পক্ষে, কিন্তু তারা অবহেলিত হিজড়াদেরকে সামনে এনে তারা ট্রান্সজেন্ডার আইডিওলজি প্রচার করছে। স্যার, শেষের দিকে আমরা ব্র্যাকেট দ্বিমুখী অবস্থান এবং এলজিবিটি কিউ এজেন্ডা। ব্র্যাকেট তো নিজস্ব কিছু অফিসিয়াল এলজিবিটি কিউ পলিসি ছিল,
যা তারা পরবর্তীকালে অস্বীকার করে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে। আর সমকামিতা বিষয়ক বিভিন্ন মিটিং, ওয়ার্কশপ ও কোর্স করানোর দীর্ঘ ইতিহাসও তাদের আছে। ব্র্যাকের এই দ্বিমুখী অবস্থান ও তাদের সামগ্রিক কর্ম পরিকল্পনা বা আমলনামা সম্পর্কে আপনার স্পষ্ট বিশ্লেষণ কি? আমি যদি বলি, ব্র্যাক হচ্ছে সমকামিতা অধিকার সেন্টার, সমকামিতা সেন্টার বাংলাদেশে। ব্র্যাকের মাধ্যমে বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো রোল প্লে করছে ব্র্যাক বাংলাদেশে। এবং ব্র্যাক যেটা বলে যে তারা সমকামী, তারা ভিডিও, আমার বইতে কিছু ভিডিও ছিল এবং ওইটা আমি কিউআর কোডে অ্যাড করেছিলাম, সমকামিতা মিশন, যে ব্র্যাকে যে সরাসরি এলজিবিটি প্রমোট করছে, মানে এলজিবিটি কিউ প্রমোট করছে এই জিনিসগুলো। তো তারা তো তাদের ওয়েবসাইট থেকে যখন আমরা সচেতনতা তৈরি করছি, তারা তাদের মানে জেএমসি পাবলিক স্কুলের সাইট থেকে ডিলিট করেছে, ইউটিউব চ্যানেল থেকে। আমরা ওইটাকে ডাউনলোড করে আমরা আলাদা একটা চ্যানেল বানিয়েছিলাম, তারা রিপোর্ট করে ওই চ্যানেলটাকেও গায়েব করে দিয়েছে। তো সেই ভিডিওগুলো কিন্তু আমি আবার জেন্ডার প্রতারণা বইয়ে কিন্তু আবার অ্যাড করেছি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। যে ব্র্যাকের যে আমলনামা, ওইটা এখন জেন্ডার প্রতারণা বইয়ের লাস্ট পেজে আছে, আপনারা কিউআর কোড আবার দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এখানে ব্র্যাক পাবলিক ব্যাকল্যাশের কারণে তারা অস্বীকার করে, কিন্তু ব্র্যাক হচ্ছে 100% সমকামিতা বান্ধব অর্গানাইজেশন। তাদের প্রত্যেকটা অর্গানাইজেশন সমকামিতা বান্ধব, এবং সমকামিতা বান্ধব নিশ্চিত হওয়ার জন্য জেন্ডার স্টাডিজ, জেন্ডার নামে একটা ডিপার্টমেন্ট আছে, আলাদা একটা ইনস্টিটিউট করেছে। প্রত্যেকটা ইনস্টিটিউটে জেন্ডার পলিসি অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা ওইটা দেখভাল করে, একটা রিক্রুটমেন্ট থেকে শুরু করে। এখন ব্র্যাকে কেউ যদি আমার সাথে আলাপ করতে আসছে, কোনো মিটিং করতে আসে, ওদের পলিসি অনুযায়ী ওইটা অফিসে জানাইতে হবে, সে কি এলজিবিটি বিরোধী কিনা, ওই লোক তার সাথে মিটিং করছে কিনা, সেইটাও আছে। এই জন্য সমকামিতার বইয়ে ব্র্যাকের জেন্ডার পলিসি নিয়ে একটা, ওদের ইংরেজি ডকুমেন্টগুলো বাংলা করা হয়েছে ইংরেজি সহ, এবং তারা তাদের ডিএনএতে হচ্ছে এখন জেন্ডার পলিসি, মানে এলজিবিটি পলিসি। ব্র্যাক ব্যাং বলেন, আরং বলেন, এই যে আরংয়ের পাঞ্জাবের মধ্যেও দেখলেন হয়েছে, এত কিছু পরও ব্র্যাকের প্রত্যেকটা ডকুমেন্ট এখনও আছে। এবং ব্র্যাক যে তারা যে এটা বলে যে তারা সমকামিতা প্রমোট করে, ব্র্যাক মডেল, আসলে আমার আগের বইটার নাম ছিল ব্র্যাকের সমকামিতা মডেল। যেহেতু আইনগত একটা ইস্যু হতে পারে, একটা গন্ডগোল হতে পারে, এই জন্য আমরা একটা জেনেরিক নাম দিয়েছি। তো এইটা কিন্তু আমরা দাবি করিনি, ব্র্যাক নিজে দাবি করেছে সায়েন্টিফিক আর্টিকেলের মাধ্যমে, যে ব্র্যাকের যে মডেল তারা ক্লেম করেছে যে আমরা মুসলিম দেশে, কনজারভেটিভ মুসলিম দেশ, এখানে আলেম ওলামাদের অনেক ভূমিকা আছে, 377 সমকামিতা বিরোধী আইন আছে। এই পরিবেশে বাংলাদেশে তারা সমকামিতা বান্ধব পলিসি তৈরি করছে, এই মডেলটা অন্যান্য মুসলিম দেশ গ্রহণ করতে পারে। এবং এটা 2011 সালে তাদের পাবলিকেশন, এবং বিস্তারিত আছে আমার সমকামিতা বইতে। সো তারা যদিও বলতেছে যে তারা মিথ্যা বলে এবং প্রতারণা করছে, এই জন্যই তো শব্দের মারপ্যাচ যেটা বলি, জেন্ডার প্রতারণা শব্দ এই বইয়ের যে নামকরণ করা হয়েছে এই কারণে, জেন্ডার প্রতারণা। ব্র্যাকের প্রত্যেকটা জিনিস জেন্ডার বান্ধব, জেন্ডার মানে সমকামিতা, কারণ জেন্ডার 100টা হইতে পারে। জেন্ডার মনস্তাত্ত্বিক আইডেন্টিটি, একজন ছেলে একজন নারী দাবি করতে পারে। ইভেন কি জেন্ডার স্টেরিওটাইপ ভাঙ্গা প্রজেক্ট আছে না, যে আমরা ভাবি যে নারীর কাজ পুরুষের কাজ, কিন্তু এর আলটিমেট মেইন উদ্দেশ্য হলো ট্রান্সজেন্ডার প্রচার করা, সমকামিতা। কেন একটা ছেলে নর্মালি বিয়ে করবে একটা মেয়েকে, এটা তো আমরা সমাজে জানি, এটা হলো জেন্ডার নর্ম, মানে সামাজিক নিয়ম প্রথা। এখন কথা হচ্ছে একজন ছেলেকেও বিয়ে করতে পারে, তার মানে এখানে জেন্ডার নর্ম ভেঙে পড়লো। জেন্ডার স্টেরিওটাইপ যেটা আমরা জানি এটাকে নেগেটিভ হিসেবে দেখাচ্ছে, জেন্ডার স্টেরিওটাইপ এটাকে ভাঙার প্রজেক্ট, অনেক প্রজেক্ট আছে ব্রেকের, জেন্ডার স্টেরিওটাইপ ভাঙা, দেখাচ্ছে নারী পুরুষের কথা, কিন্তু আলটিমেট গোল হচ্ছে সমকামিতা। তার মানে এর আলটিমেট গোল হচ্ছে একজন ছেলেকে বিয়ে করা, তার মানে সমাজের নিয়ম ভেঙে দিল। এইটি হচ্ছে জেন্ডার নিউট্রাল ওয়ার্ল্ড, এবং এইটি হচ্ছে জেন্ডারবাদ।
আলটিমেট যে উদ্দেশ্য হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ বিশ্ব তৈরি করা। আর জেন্ডার প্রতারণা বইয়ের মেইন থিম হলো এইটা। স্যার, আমাদের একেবারে সর্বশেষ কোশ্চেন, লাস্ট কোশ্চেন। 2013 সালে এক সমকামী আওয়ামী নেতা খুন হয়েছে, একটা কেস আছে, মানে ওই স্টোরিটা নিয়ে আপনার যদি স্টোরিটা আসলে তো আমার তো এই মুহূর্তে মনে নাই, আচ্ছা, কারণ এটা তো পত্রিকাতে দেওয়া। এরকম ঘটনা ঘটেছে যে যে যারা সমকামী আচরণে অভ্যস্ত তারা বাস বিচারহীন শুধু পার্টনার খুঁজে বেড়ায়। এই জন্য ওদের অনেক অ্যাপ আছে, ওইখানে সমকামীদের অন্ধকার জগৎ নামে জেন্ডার প্রতারণা বইয়ে একটা চ্যাপ্টার আছে, তাইলে বুঝতে পারবে যে বাংলাদেশের অবস্থা কত খারাপ। এবং এই যে ফ্রি প্লেস একটা কথা আছে, বাসায় যখন কেউ থাকে না তখন তারা ওই সুযোগগুলো নেয় এবং অ্যাপের মাধ্যমে লোকেশনই করে। এইভাবে করতে যে আসলে অনেক খুন খারাপই হয়েছে, যে খুন হয়েছে ওরকম একটা ঘটনা। যে আওয়ামী লীগের লিডার ছিল, এলাকার লিডার, সেও ওইরকম পার্টনার খুঁজতে এসে তারপর ব্ল্যাকমেইলের শিকার হয়, তারপর খুনাখুনি হয়। এরকম আরও কয়েকটা খুবই হৃদয় বেদনার ঘটনা আছে, যে স্কুল কলেজে পড়েছিল ছেলে, সেই অন্য জেলা থেকে ঢাকায় এসে খুন হয়েছে। তো তাদেরকে ব্ল্যাকমেইলিং করে, কারণ আটকায়, এবং অনেকগুলো ঘটনা যে ব্ল্যাকমেইলিং করে মানে মুক্তিপণ দাবি করে, ওগুলো বেশি। তো এই জিনিসগুলো হয়েছে, এবং এই কেস যে 22টা যে স্টোরি আছে এইগুলো হচ্ছে পুলিশের যে তদন্ত রিপোর্টগুলো যেগুলো পত্রিকায় আসছে ওইখান থেকেই আসলে উঠাই দেওয়া হয়েছে যে আসলে আমাদের সমাজে কি হচ্ছে। এই যে আমি যে আমার যে নতুন বই জেন্ডার প্রতারণা, এই বইটার নামকরণ কেন জেন্ডার প্রতারণা হলো, সবাই বাংলাদেশের সহ সারা ওয়ার্ল্ডের মানুষ 2010 সাল পর্যন্ত জানতো যে আসলে ওয়ার্ল্ডেই জানতো, আসলে ওয়ার্ল্ডেই 2010 সালের আগ পর্যন্ত জেন্ডার বলতে ছেলে ও মেয়ে বোঝাতো। কিন্তু 2010 সালের পর থেকে আসলে যে ওবামার পলিসি এবং জাতিসংঘের মাধ্যমে তো এটাকে সমকামিতাকে মানবাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তারপর থেকে আসলে যে ওইটা সগি বলা হয়, সেক্সুয়াল ওরিয়েন্টেশন এবং জেন্ডার আইডেন্টিটি, এই দুইটা টার্ম আছে সগি। এই আলোকে পৃথিবীর যত পলিসি চেঞ্জ হয়েছে, তো এখানে মেজর রোল প্লে করছে হলো দুইটা শব্দ, মানে এই পুরো আইডিওলজি বোঝার জন্য, সেক্স এবং জেন্ডার। আপনারা দেখবেন যত মিডিয়া পত্র পত্রিকায় এই সেক্স শব্দটা ব্যবহার করে না। সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, যেটা শুধু নারী ও পুরুষ হতে পারে, আর জেন্ডার হচ্ছে মানসিক আইডেন্টিটি, এটা মানসিক। তো সেই হিসাবে জেন্ডার 100-র বেশি হতে পারে। এই জন্য যত জায়গায় সেক্স শব্দ আছে 2010 সালের পর থেকে, আমার বই মনে একটা গ্রাফও আছে যে ওই শব্দগুলো পৃথিবীর সব পাঠ্যপুস্তক, জার্নাল, মেডিকেল জার্নাল থেকে উঠে যাচ্ছে। সো তার মানে ওই জেন্ডার শব্দ দিয়ে যদি রিপ্লেস হয়, তার মানে অটোমেটিক্যালি জেন্ডার নিউট্রাল ওয়ার্ল্ড হয়ে গেল, এবং এর মাধ্যমে পুরা ওয়ার্ল্ডের পলিসি চেঞ্জ হবে। আমরা নারী পুরুষ বা যত সিস্টেম আছে, আইন টাইন সব চেঞ্জ হয়ে যাবে। সো তার মানে এই যে শব্দের মাধ্যমে যে প্রতারণা, একটা শব্দের মাধ্যমে যে প্রতারণা হচ্ছে এবং একটা বড় এজেন্ডা দাঁড়িয়ে আছে, সেইটাকে পরিচিত করার জন্য বইয়ের নাম করা হচ্ছে জেন্ডার প্রতারণা। তার মানে যেখানেই দেখবেন জেন্ডার, সেখানেই প্রতারণা আছে, যেহেতু জেন্ডারটা স্পষ্ট করা না।